আজ 21শে জুলাই সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 21শে জুলাই কোন মঞ্চে দেখা যাবে গেরুয়া শিবিরের প্রাক্তন সভাপতিকে, সাফ বার্তা দিলীপের। 21শে জুলাইয়ের কর্মসূচি শেষে বিরোধী দলনেতাকে দিল্লিতে তলব বিজেপি নেতৃত্বের। 22 তারিখ রাজধানীতে যাবেন শুভেন্দু। 21শে জুলাই শহীদ দিবস কেন, কি ঘটেছিল সেদিন? মায়েদের কলঙ্ক ক্ষমা নেই, হাসিনার বিচার চেয়ে ফের সরব বিএনপির মহাসচিব। হিরণ চট্টোপাধ্যায় কি যাচ্ছেন তৃণমূলে, দিলীপ ঘোষকে নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। 21শে জুলাই বিরাট স্বস্তি, ভারী বৃষ্টিতে ভিজবে না দক্ষিণ, ভাসবে উত্তরবঙ্গ। 24 তারিখ ফের বড় বদল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। রাত পোহালেই 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, আর এই শহীদ দিবসের মঞ্চে কি এবার দেখা যাবে গেরুয়া শিবিরের দাপুটে নেতা দিলীপ ঘোষকে? জানিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সেই জল্পনায় নিজেই জল ঢাললেন দিলীপ ঘোষ। বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল তাঁর। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল যে এবার হয়তো 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে, কারণ গত কয়েক মাস ধরে দলের অন্দরে যেভাবে ব্রাত্য হচ্ছিলেন তিনি, তাতেই এই আলোচনা উঠে আসছিল। দলের নতুন রাজ্য সভাপতি হিসেবে শ্রমিকের অভিষেকের পরেই যেন ফের পুরনো ফর্মে ফিরে এসেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শ্রমিক বরণের অনুষ্ঠানে ডাক না পেলেও পরে গিয়ে দেখা করে এসেছেন তিনি, আর তারপরে শুরু হয়েছে নতুন করে জল্পনা। তাহলে কি এবার দিলীপ ঘোষকে নিয়ে বরফ গলল বিজেপির অন্দরে? জানা গিয়েছে শুক্রবার যখন বঙ্গ সফরে ছিলেন মোদী, ঠিক সেই সময় দিল্লিতে ডাক পড়েছিল বাংলার প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। কানা ঘুষও শোনা গিয়েছিল যে দিলীপের দুটি মন্তব্যে নাকি ক্ষুব্ধ দল। শুক্রবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট কিছু না জানালেও তাকে যে আরো সংযত হয়ে কথা বলার বার্তা দেওয়া হয়েছে তা স্পষ্ট। এই বিষয়ে দিলীপ ঘোষ জানান, এখন দায়িত্ব কি করে দেবে? বৈঠক করার জন্য ডেকেছিল, সেটাই জরুরি ছিল। পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই দলের সবাইকে মেনে চলতে হবে। প্রতি 3 বছর অন্তর বিজেপিতে সাংগঠনিক বদল হয়। এর আগে যদিও দিলীপ ঘোষ বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমায় কোথায় রাখা হবে, কোথায় বসানো হবে তা নিয়ে অস্বস্তি তৈরি হতো। আমি তাই ঠিক করলাম যাব না। পরে সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। সোমবার 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। সেদিন কি 21এর মঞ্চে দেখা যাবে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে? এই নিয়ে অবশ্য এখনো পর্যন্ত জল্পনা জিয়ে রেখেছেন দিলীপ। এদিন দিলীপ আরো বলেন, 21শে জুলাই খড়গপুরে দলের প্রোগ্রামে থাকবো। তৃণমূলে হিংসার বলি 250 জন, তাদের শ্রদ্ধা জানাবো। শুধু তাই নয়, দিলীপ ঘোষের সাফ কথা, 21শে জুলাই দেখুন না কি হয়। এক সাংসদের দল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল। 21শে জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নানাবিধ নাটকীয় উত্থান পতন। বিগত 2 দশক ধরে এই দিনটি তৃণমূলের অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ। এই দিনটির তাৎপর্য তৃণমূলে ঠিক কতটা, তা একটা ঘটনার দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। 21শে জুলাই ঠিক কি ঘটেছিল? সালটা 1993। তখনও তৃণমূলের জন্ম হয়নি। তখন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের আগুনে নেত্রী তথা সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্ষমতায় রয়েছে জ্যোতি বসুর সরকার। এই সময় সিপিএম এর বিরুদ্ধে ছাপ্পা রিগিংয়ের অভিযোগ নিয়মিত শোনা যায় বিরোধীদের মুখে। এমন আবহে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয় পত্রের দাবিতে 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে এই কর্মসূচির দিন ঠিক হয়েছিল 14 জুলাই, কিন্তু সে বছর ওই সময় প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের জন্য কর্মসূচি পিছিয়ে 21শে জুলাই করা হয়। 1993 সালের 21শে জুলাই মমতার ডাকে মহাকরণ অভিযানের জন্য কলকাতার রাজপথে নামেন কয়েক হাজার যুব কংগ্রেস কর্মী। রাজ্যের প্রধান প্রশাসনিক সচিবালয়ে এই অভিযান রুখতে তৎপর হয় পুলিশ। বিভিন্ন ক্রসিং এ গড়া হয় ব্যারিকেড। এরপরই হঠাৎ চলতে থাকে গুলি। সেই গুলিতে নিহত হন 13 জন যুব কংগ্রেস কর্মী। এই শহীদরা হলেন বন্দনা দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ রায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ দাস, মোহাম্মদ খালেক ইনু। এই 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুতে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কার নির্দেশে গুলি চালালো পুলিশ, এই প্রশ্নের
আজও মীমাংসা হয়নি। উল্লেখ্য, সে সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে পরবর্তীকালে এই ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিনচিট দেয় সিবিআই। 1993 সালের এই ঘটনার পর থেকেই প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করেন এবং 21শে জুলাইকে শহীদ দিবসের মর্যাদা দেওয়া হয়। আজও এই দিনে পৃথকভাবে সমাবেশ করে কংগ্রেস, কিন্তু তৃণমূল রাজনৈতিকভাবে এ রাজ্যে প্রশ্নাতীতভাবে বৃহত্তর শক্তি হয়ে ওঠায় তৃণমূলের শহীদ দিবসই যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মঙ্গলবার 22শে জুলাই দিল্লি যাচ্ছেন শুভেন্দু। নিজের দিল্লি সফর প্রসঙ্গে শুভেন্দু জানিয়েছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি দিল্লি যাচ্ছেন। তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজিকর হাসপাতালে নিহত যুবতী চিকিৎসকের পিতামাতা। সেই কর্মসূচিতে পতাকাবিহীনভাবে শুভেন্দু সহ যোগদান করবেন বিজেপির নেতাকর্মীরা। সঙ্গে বহু অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিও ওই দিন কলকাতার কর্মসূচিতে যোগ দেবেন। কিন্তু এক্ষেত্রে দূর দূরান্তের জেলা থেকে তাদের কলকাতায় আসতে সমস্যা হতে পারে, তাই তাদের জন্য বন্দোবস্ত করতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলতে যাচ্ছেন তিনি। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, দূর দূরান্তের জেলা থেকে যারা ওই কর্মসূচিতে যোগদান করতে চান তাদের জন্য অতিরিক্ত রেলের কোচ সংযোজনের আবেদন রেলমন্ত্রীর কাছে জানাবেন শুভেন্দু। বাড়তি কোচে যে পরিমাণ মানুষ কলকাতা থেকে যাতায়াত করবেন তাদের জন্য টিকিটের বন্দোবস্ত করবেন বিরোধী দলনেতা। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই রেলমন্ত্রীর দ্বারস্থ হবেন তিনি। তবে বিজেপির একটি সূত্র জানাচ্ছে, নবান্ন অভিযানের কর্মসূচির পাশাপাশি রাজ্যে চলা বেশ কিছু রেল প্রকল্পের কাজ নিয়েও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন নন্দীগ্রাম বিধায়ক। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা রেল নির্ভর মানুষের দাবি দাওয়া প্রসঙ্গেও কথা হতে পারে দুজনের মধ্যে। রাজ্যের যেসব রেল প্রকল্পের জন্য বিজেপির ভোট বাক্সে লাভ হতে পারে সেই বিষয়টি নিয়েই মূলত আলোচনা হতে পারে শুভেন্দু বৈষ্ণবের মধ্যে। রাজ্য বিজেপির তরফে মনে করা হচ্ছে, শুধুমাত্র রেলমন্ত্রীর সঙ্গেই নয়, বিরোধী দলনেতার এই ঝটিকা সফরে বিজেপির বেশ কিছু শীর্ষ নেতার সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। এক্ষেত্রে সুকান্ত মজুমদারকে সরিয়ে শ্রমিককে সভাপতি করার পর রাজ্য সংগঠনের যে রদবদল হবে সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে শুভেন্দুর সঙ্গে। কারণ পশ্চিমবঙ্গ বিজেপির সবচেয়ে পরিচিত মুখ তিনি, তাই তার মতামত নিয়েই পশ্চিমবঙ্গের সংগঠনের ঘুঁটি সাজাতে চায় সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব। 2021-এর বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে 2026-এর বিধানসভা ভোটের রণকৌশল সাজাতে চায় বিজেপি। সেবারের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেই বিষয়ে প্রথম থেকেই রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনা করে এগোতে চাইছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। শেখ হাসিনা মানবতার কলঙ্ক, মায়েদের কলঙ্ক। তার নির্মমতা ও পাশবিকতার বিচার একদিন হবেই, ক্ষমা নেই তার। এভাবেই ফের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। রবিবার ঢাকার শেরি বাংলায় দলের প্রাক্তন সভাপতি জিয়াউর রহমানের স্মরণ অনুষ্ঠানে তার মন্তব্য, হাসিনা মানব জাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক, তার বিচার হবেই, ক্ষমা নেই। রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে বিএনপির শাখা সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার এক স্মরণ সভার আয়োজন করে। গণ অভ্যুত্থান 2024, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা, সবুজ পল্লবে স্মৃতি অম্লান, এই শীর্ষক কর্মসূচিতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে সেখানে নিম গাছ রোপণ করা হয়। এ অনুষ্ঠানে এক শহীদ মায়ের আহাজারির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এক মা তার সন্তানের স্বপ্ন দেখেছিলেন, পরিবার দেখেছিল ভবিষ্যৎ, কিন্তু সেই সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। পড়ে গেলে একটি ভ্যানে তোলা হয়, মরে গেছে কি বেঁচে আছে তা না দেখেই আরো লাশ সহ আগুনে পুড়িয়ে ফেলা হয়। এটা কোনো স্বাধীন রাষ্ট্রের কাজ হতে পারে না। তিনি আরো বলেন, 1971 সালে আমরা যুদ্ধ করেছি একটি স্বাধীন দেশের জন্য, অথচ সেই রাষ্ট্রের পুলিশ প্রশাসন যাদের বেতন আমরা দিই তারা আজ আমাদের সন্তানকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। এটা নিষ্ঠুরতা, বর্বরতা, আর সেই অপরাধের দায় থেকে হাসিনা রেহাই পেতে পারেন না। 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতা যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন সংগঠিত করেছিল তা দমনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু হতাহত হয় বলে বারবার বিএনপি অভিযোগ করেছে। ওই আন্দোলনের শহীদদের স্মরণ ও বিচারের দাবিতে দলটি একাধিক কর্মসূচিও পালন করছে। 24শে জুলাই থেকে বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে 22শে জুলাই পর্যন্ত। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে বুধবার 23শে জুলাই থেকে।
বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা 24 ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা 24 ও 25 জুলাই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে 26 জুলাই পর্যন্ত। মৎস্যজীবীদের 24 জুলাই থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অনেকটা কমবে। বুধবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলায় বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতাতে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং 2-1 পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের আবহাওয়ার খবর। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 পশলা। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি জেলা। সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 পশলা চলবে উত্তরবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।